হাইপারপ্লাসিয়া, নোডুলার হাইপারপ্লাসিয়া ও প্রোস্টেট, আর একটা হলো স্কিন ওয়ার্ট। ঠিক আছে, স্কিন ওয়ার্টটা কোন ভাইরাস করে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, এখন খুব ইম্পর্টেন্ট, খুব আমার পছন্দের একটা ছবি। ঠিক আছে, এই ছবিটা আনার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা খেয়াল করেন, দুজনটাই, এই মহিলা মারা গেছে, এই মহিলাও মারা গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নর্মাল ইউটারাসের সাইজ, এটা হচ্ছে একটা অনেক বড় গ্র্যাভিটি ইউটারাস। কেমন? এই যে একটা ছোট্ট একটা ইউটারাস এত বড় হলো কোন প্রসেসের মাধ্যমে হলো? হাইপারট্রফি না হাইপারপ্লাসিয়া? ঠিক আছে, অনেকে ঝগড়া লেগে যায় যে ভাই হাইপারট্রফি, আর অনেকে বলে ভাই হাইপারপ্লাসিয়া। আসল আনসার হলো আমাদের বডিতে 5টা অর্গান আছে, যে 5টা অর্গানে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুটো সাইমালটেনিয়াসলি হয়। সেই 5টা অর্গানের নাম আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? সেই 5টা অর্গান কি কি? সেই 5টা অর্গান হলো, আমি বোর্ডে লিখছি, সেই 5টা অর্গান হলো মেয়েদের দুটো, একটা হচ্ছে ইউটেরাস আর একটা হলো ব্রেস্ট। অর্থাৎ ইউটেরাসে এবং ব্রেস্টে হাইপারট্রফিও হবে, হাইপারপ্লাসিয়া হবে। ছেলেদের স্পেশাল অর্গান প্রোস্টেট, অর্থাৎ প্রোস্টেটে হাইপারট্রফিও হয়, হাইপারপ্লাসিয়া হয়। বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি এটাও সত্য, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এই কথাটাও সত্য। এরপরে হচ্ছে কমন দুইটা অর্গান, একটা হলো থাইরয়েড আর একটা হলো কিডনি। ঠিক আছে, তাহলে কি বললাম? এই যে বডিতে 5টা অর্গান আছে, যে 5টা অর্গানে সাইমালটেনিয়াসলি হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া একসাথে ঘটে, ইউটেরাস, ব্রেস্ট, প্রোস্টেট, থাইরয়েড এবং কিডনি। তাহলে এই যে এত ছোট একটা ইউটেরাস এত বড় হয়ে যায় কিভাবে? কোন প্রসেসের মাধ্যমে? কম্বিনেশন অফ হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া। ওকে, তাহলে আমাদের অ্যাট্রফি পড়লাম, হাইপারট্রফি পড়লাম, হাইপারপ্লাসিয়া পড়লাম, এবং প্রত্যেকটা পড়ার সময় আমরা দেখলাম যে এগুলো ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। এখন আমরা পড়বো মেটাপ্লাসিয়া। মজার ব্যাপার হচ্ছে মেটাপ্লাসিয়া হচ্ছে একমাত্র সেলুলার অ্যাডাপ্টেশন যার ক্ষেত্রে ফিজিওলজি বলে কোনো শব্দ নাই। মেটাপ্লাসিয়াটা কখনোই ফিজিওলজিক্যাল হতে পারে না, মেটাপ্লাসিয়া মানেই হচ্ছে প্যাথোলজি। এটা নাম্বার 1, মেটাপ্লাসিয়ার ফিজিওলজি বলতে কোনো শব্দ নাই। ওকে, এরপরে যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি যে কোন একজন ব্যক্তি 5 বছর ধরে টানা সিগারেট খাওয়ার কারণে, চেইন স্মোকিং করার কারণে তার রেসপিরেটরি ট্র্যাক্টের সিউডোস্ট্রাটিফায়ার সিলেটের কলামনার এপিথেলিয়াল সেলগুলো বিরক্ত হয়ে গেল, এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা নিজের চেহারা পরিবর্তন করে, সাইজ শেপ পরিবর্তন করে স্কোয়ামাস সেলে পরিণত হবে। আলটিমেটলি এভাবে পুরো এপিথেলিয়ামটা, যেটা কলামনার এপিথেলিয়াম ছিল, সেটা সেলগুলা নিজের চেহারা পরিবর্তন করে, ফিনোটাইপ পরিবর্তন করে, সাইজ শেপ পরিবর্তন করে স্কোয়ামাস সেলে পরিণত হয়ে গেল। দিস ইজ মেটাপ্লাসিয়া, ট্রু অর ফলস? ওকে, এটা আসলে একটা ভুল উত্তর। কেমন? কেন ভুল উত্তর? কারণ হলো আমাদের শরীরে যে সোমাটিক সেলগুলো আছে, আমাদের শরীরের ম্যাক্সিমাম প্যারেনকাইমাল সেলই হচ্ছে সোমাটিক সেল। কেমন? বডিতে ইউজুয়ালি 3 ধরনের সেল থাকে, আপনাদের মনে রাখতে হবে বডিতে কয় ধরনের সেল থাকে? 3 ধরনের সেল। সেলগুলো কি কি? সেলগুলো হলো জার্ম সেল, ঠিক আছে, স্টেম সেল এবং সোমাটিক সেল। ঠিক আছে, এখন যে কমন কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে জার্ম সেল বা স্টেম সেল চাইলে বিভিন্ন ধরনের সেল জন্ম দিতে পারে। একটা জার্ম সেল যদি চায় যে আমি এন্ডোডার্মাল ডেরিভেটিভ সেলগুলোর জন্ম দিব, পসিবল। সে যদি চায় যে আমি একটোডার্মাল ডেরিভেটিভ সেলের জন্ম দিব, পসিবল। একটা স্টেম সেল যদি চায় আমি একটা স্কোয়ামাস সেলের জন্ম দিব, পসিবল। সে যদি চায় যে আমি একটা কলামনার সেলের জন্ম দিব, পসিবল। কিন্তু যারা সোমাটিক সেল, যে অলরেডি প্যারেনকাইমাল সেলে পরিণত হয়ে গেছে, যে অলরেডি টার্মিনালে ডিফারেন্সিয়েটেড সেল, যেমন একটা কলামনার সেল, সে চাইলে কোনোদিন আর স্কোয়ামাস সেলে পরিণত হতে পারবে না, এটা তার জন্য নিষেধ। সে বংশ বিস্তার করতে পারবে, সে ডুপ্লিকেশন করতে পারবে, সে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হইতে পারবে, কিন্তু কলামনার সেল সবসময় কলামনার সেলের জন্ম দিবে। একটা সোমাটিক সেলের জন্য এটা নিষিদ্ধ, একটা ফরবিডেন। একটা সোমাটিক সেল কখনো অন্য টাইপসের ডিফারেন্সিয়েটেড সেলে পরিণত হতে পারবে না, কারণ সে হচ্ছে একটা টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল। তার জন্য চেহারা পরিবর্তন করা নিষেধ, তার জন্য ক্রাইটেরিয়া পরিবর্তন করা নিষেধ।
ঠিক আছে, ফলে এটা কখনোই পসিবল না যে একটা কলামনার সেল নিজের চেহারা পরিবর্তন করে একটা স্কোয়ামাস সেলে পরিণত হবে, বা স্কোয়ামাস সেলের জন্য এটা জায়েজ নাই যে সে লাফ দিয়া চেহারা পরিবর্তন করে ট্রানজিশনাল সেলে পরিণত হবে, বা ট্রানজিশনাল সেলের জন্য এটা জায়েজ নাই যে সে নিজের ইচ্ছা মতো চেহারা পরিবর্তন করে স্কোয়ামাস সেল হয়ে যাবে। এটা কখনোই সুযোগ নাই। অর্থাৎ সোমাটিক সেল, আমাদের যে প্যারেনকাইমাল সেল, তাদের জন্য ফেনোটাইপিক্যাল পরিবর্তন, ফেনোটাইপ মানে হচ্ছে চেহারা, সাইজ, ফেনোটাইপ চেঞ্জ হচ্ছে নিষিদ্ধ, তারা ফেনোটাইপ পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, চেঞ্জ অফ ফেনোটাইপ, ডেল্টা চিহ্ন, চেঞ্জ অফ ফেনোটাইপ ইজ নিষিদ্ধ ফর কোন সেল? সোমাটিক সেল। শুধুমাত্র জার্ম সেল এবং স্টেম সেল ওরা চাইলে বিভিন্ন ধরনের সেলের জন্ম দিতে পারবে, কিন্তু সোমাটিক সেলের জন্য এটা নিষেধ। তাহলে আমি আবারও রিপিট করতেছি, কোন একজন ব্যক্তি সিগারেট খাওয়ার কারণে ওনার রেসপিরেটরি ট্র্যাক্টে যে মেটাপ্লাস্টিক চেঞ্জটা হচ্ছে সেটা আসলে ফেনোটাইপিক্যাল পরিবর্তনের কারণে হয় না। সেটা কেন হয়? সেটা হয় কারণ হলো দীর্ঘদিন ধরে সিগারেট খাওয়ার কারণে সিগারেটের ধোঁয়া ওনার রেসপিরেটরি ট্র্যাক্টের বেসমেন্ট মেমব্রেনে চুপ করে বসে থাকা যে স্টেম সেলটা আছে, সেই স্টেম সেলটাকে স্টিমুলেশন দেয়। সেই স্টেম সেলটা বুঝতে পারে যে ধোঁয়াটা আসছে, সেই ধোঁয়া আমার এই কলামনার সেলগুলো সহ্য করতে পারতেছে না। ফলে আমি যদি পরবর্তীতে কলামনার সেল তৈরি না করে আমি যদি পরবর্তীতে স্কোয়ামাস সেল তৈরি করি, তাহলে স্কোয়ামাস সেল এই ধোঁয়াটে এনভায়রনমেন্টটাকে কম্পারেটিভলি ভালো স্যুট করতে পারবে। এই কারণে স্টেম সেল পরবর্তীতে, আমি কিন্তু ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা কথা বলছিলাম, ঠিক আছে, যে আমাদের যে লাইনিং এপিথেলিয়াম গুলো আছে এরা হাইলি প্রলিফারেটিং সেল। কেন? কারণ এদের বেসমেন্ট মেমব্রেনে স্টেম সেল বসা থাকে। এরা প্রতি 3 থেকে 7 দিনে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি পরিবর্তন হয়, পুরাতন সেলগুলো নতুন সেল দিয়ে রিপ্লেসড হয়। কেন? ডিউ টু প্রেজেন্স অফ স্টেম সেল। তাহলে স্টেম সেল যখন বুঝতে পারে যে সিগারেটের ধোঁয়া ভালো লাগতেছে না, কলামনার সেলগুলো এটা সহ্য করতে পারতেছে না, ঠিক ওই স্টেম সেল তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি পরবর্তীতে আর কলামনার সেল তৈরি করব না, আমি পরবর্তীতে কি তৈরি করব? এখন থেকে স্কোয়ামাস সেল তৈরি করব। ফলে আস্তে আস্তে স্কোয়ামাস সেল দিয়ে ওই আগের কলামনার সেলগুলো কি হয়ে যায়? রিপ্লেসড হয়ে যায়। দিস ইজ মেটাপ্লাসিয়া। তাহলে মেটাপ্লাসিয়ার সংজ্ঞা আমরা কি বলবো? খুব সুন্দরভাবে বলতে হবে, বোর্ডে লেখা আছে যে মেটাপ্লাসিয়া doesn't result from a change in the phenotype of an already differentiated cell type. একটা অলরেডি ডিফারেন্সিয়েটেড সেল কখনো নিজের ফেনোটাইপ চেঞ্জ করতে পারবে না। তাহলে হোয়াট ইজ মেটাপ্লাসিয়া? রাদার ইট রেজাল্ট ফ্রম রিপ্রোগ্রামিং অফ টিস্যু স্টেম সেল। টিস্যু স্টেম সেলটা রিপ্রোগ্রামিং এর মাধ্যমে তখন নতুন ধরনের ডিফারেন্সিয়েটেড সেল ক্রিয়েট করে, যেটা আগের সেলগুলোকে কি করে দেয়? রিপ্লেস করে দেয়। সো মেটাপ্লাসিয়া ইজ নট এ ট্রান্সফরমেশন প্রসেস, এটা ট্রান্সফরমেশন না, দিস ইজ এ রিপ্লেসমেন্ট প্রসেস by one types of cell by another types of cell due to reprogramming of tissue stem cell. This is the basic concept of metaplasia. আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আবার রিপিট করতেছি, মেটাপ্লাসিয়া হচ্ছে শুধুমাত্র প্যাথোলজিক্যাল, ফিজিওলজি বলতে মেটাপ্লাসিয়াতে কোনো শব্দ নাই। এখন আবার কোশ্চেন করি যে এই ব্যক্তি কি করলো? 5 বছর সিগারেট খায়া যে নিজের রেসপিরেটরি ট্র্যাক্টের মেটাপ্লাস্টিক চেঞ্জ করে ফেলছে, ওই একই ব্যক্তি যদি, ঠিক আছে, যে কোনো কারণে উদ্বুদ্ধ হয়ে সিগারেট খাওয়া ছেড়ে দিল, 10 বছর টানা সিগারেট খাইলো না, তাহলে কোনো সম্ভাবনা আছে কিনা ওনার এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা আবার আগের মতো কলামনার এপিথেলিয়ামে ব্যাক করার? অর্থাৎ মেটাপ্লাসিয়া কি রিভার্সিবল কিনা? অনেকেই আনসার দেয় যে না ভাই, এটা তার পসিবিলিটি নাই, কারণ সে তো বরবাদ জাগরার করেই ফেলছে। আনসার হচ্ছে এটা ভুল আনসার। আপ টু সার্টেন লেভেল, যতক্ষণ পর্যন্ত মেটাপ্লাস্টিক এপিথেলিয়ামে ডিসপ্লাস্টিক চেঞ্জ না হয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি কার্সিনোমা ইন সিটু, যতক্ষণ পর্যন্ত মেটাপ্লাস্টিক এপিথেলিয়ামে, মেটাপ্লাস্টিক সয়েলে, মেটাপ্লাস্টিক মাটিতে ক্যান্সারাস চেঞ্জ না হয়েছে, কার্সিনোমা ইন সিটু না হয়েছে বা ডিসপ্লাস্টিক চেঞ্জ না হয়েছে, তার আগে যদি যে প্রভোকিং এজেন্ট সেটা যদি উইথড্র করা হয়, তাহলে চান্স থাকে সেটা সম্পূর্ণ আবার আগের জায়গায় ফেরত যাওয়ার। এই কারণেই বলা হয় এটা একটা অ্যাডাপ্টেশন প্রসেস, এন্ড অল অ্যাডাপ্টেশন আর রিভার্সিবল। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে কোন একজন ব্যক্তি যার স্মোকিং এর কারণে রেসপিরেটরি ট্র্যাক্টটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে গেছে, তার ক্ষেত্রে এটা রিভার্সিবল কিনা? আনসার হচ্ছে অবভিয়াস, মানে অবশ্যই এটা রিভার্সিবল। ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত না ক্যান্সারাস প্রলিফারেশন না হচ্ছে, তার আগ পর্যন্ত যদি এই ইনসাইটিং এজেন্টটাকে আমরা উইথড্র করি, তাহলে চান্স থাকবে সেটা রিভার্স করে আবার
সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক কলামনার এপিথেলিয়ামে চলে যাওয়ার। এখন আমরা মেটাপ্লাসিয়ার এক্সাম্পল পড়বো। এক্সাম্পল পড়ার আগে আমি একটা ট্রিক শিখাই দিই। আমাদের বডির আমি যদি কোশ্চেন করি যে ম্যাক্সিমাম এপিথেলিয়াম কোন ধরনের এপিথেলিয়াম, কলামনার না স্কোয়ামাস? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হলো আমাদের বডির ম্যাক্সিমাম এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম, কারণ যেখানে সিক্রেশন সেখানে কলামনার সেল। কলামনার সেলের এক নামই হচ্ছে গ্ল্যান্ডুলার সেল, এবং আমাদের বডির ম্যাক্সিমাম লাইনিং এপিথেলিয়াম গুলো হচ্ছে সিক্রেটরি। সেখানে কোনো না কোনো কিছু সিক্রেট হচ্ছে, রেসপিরেটরি ট্র্যাক্ট বলেন, জিআইটি ট্র্যাক্ট বলেন, ঠিক আছে, সেমিনিফেরাস টিউবিউল বলেন, আপনার নেজাল ট্র্যাক্ট বলেন। ওকে, তাহলে আমাদের বডির ম্যাক্সিমাম সাইটের লাইনিং গুলো হচ্ছে কলামনার ইন নেচার, কারণ কলামনার সেলের সিক্রেটরি প্রপার্টি আছে। এখন বডির ম্যাক্সিমাম এপিথেলিয়াম যদি কলামনার এপিথেলিয়াম হয়, তাহলে বলেন তো বডিতে কোন মেটাপ্লাসিয়াটা সবচেয়ে কমন হবে, কলামনার মেটাপ্লাসিয়া না স্কোমাস মেটাপ্লাসিয়া? এটা একটা ট্রিকি কোশ্চেন এবং এটার আনসার দেওয়া খুব সহজ। এটা আনসার দেওয়ার আগে জানতে হবে যে মেটাপ্লাসিয়ার নামকরণ হয় কিভাবে। নামকরণের নিয়মটা হচ্ছে কলামনার সেল যদি স্কোয়ামাস সেলে পরিণত হয় তাহলে সেটা স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। কলামনার সেল যদি ট্রানজিশনাল সেলে পরিণত হয় তাহলে সেটা ট্রানজিশনাল মেটাপ্লাসিয়া। একইভাবে স্কোয়ামাস সেল যদি কলামনার সেলে পরিণত হয় তাহলে সেটা কলামনার মেটাপ্লাসিয়া। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে যে জিনিসে পরিণত হবে তার নাম অনুযায়ী মেটাপ্লাসিয়ার নামকরণ হবে। তাহলে আমি আবার আনসার দিচ্ছি, আমাদের বডিতে ম্যাক্সিমাম এপিথেলিয়াম যদি কলামনার এপিথেলিয়াম হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কলামনার এপিথেলিয়াম মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তাহলে বলেন তো মেটাপ্লাসিয়ার এক্সাম্পলের ক্ষেত্রে কোন এক্সাম্পল গুলা সবচেয়ে বেশি হবে, কলামনার মেটাপ্লাসিয়া না স্কোয়ামাস মেটাপ্লাসিয়া? আনসার হলো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। কারণ কি, যেহেতু বডির ম্যাক্সিমাম এপিথেলিয়াম হচ্ছে আমাদের কলামনার এপিথেলিয়াম, তাহলে সেটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম হওয়ার যেহেতু পসিবিলিটিটা সবচেয়ে বেশি, তাহলে বডিতে মেটাপ্লাসিয়ার এক্সাম্পলের ক্ষেত্রে সবচেয়ে কমন এক্সাম্পল কিসের হবে? আনসার হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, কারণ মেটাপ্লাসিয়ার নামকরণ হয় যেটাতে পরিণত হচ্ছে তার নাম অনুযায়ী। ওকে, সো এখন আমি যত দেখবেন মেটাপ্লাসিয়ার এক্সাম্পল দেখাবো ম্যাক্সিমামই হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার এক্সাম্পল। ওকে, তাহলে সর্বপ্রথম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমি এখন হাইলাইট করব। যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে, অলরেডি আমরা বলে ফেলছি, যারা হেবিচুয়াল সিগারেট স্মোকার। পরীক্ষায় ভাবে কোশ্চেন আসবে যে একটা হেবিচুয়াল সিগারেট স্মোকার তার ক্ষেত্রে কোন মেটাপ্লাসিয়াটা রেসপিরেটরি ট্র্যাক্টে হবে? আপনাকে আনসার দিতে হবে হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। কারণ কি, সিগারেট স্মোকিং এর কারণে তার কলামনার সেলটা স্কোয়ামাস সেলে পরিণত হবে, নাম্বার 1। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন এ তথা রেটিনোইক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ভিটামিন এ হচ্ছে বডির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন, যার অনেকগুলো ফাংশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ভিটামিন এ ইজ এসেনশিয়াল ফর proliferation of the respiratory epithelium, for proliferation of the GI tract epithelium, for proliferation of all lining epithelium of our body. তাহলে ভিটামিন এর যদি কোনো ঘাটতি দেখা যায় তাহলে আমাদের বডির যত ইপিথেলিয়াল সাইট আছে সবগুলোতে কি হবে? মেটাপ্লাস্টিক চেঞ্জ হবে। আবার সে একই কথা, যেহেতু বডির ম্যাক্সিমাম লাইনিং হচ্ছে কলামনার লাইনিং এবং ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিপ্লেসড হয় স্কোয়ামাস সেল দ্বারা, তাহলে ভিটামিনের ডেফিসিয়েন্সি যদি বডিতে হয়, যেটা একটা জেনারেলাইজড ডিজিজ, তাহলে বডিতে জেনারেলাইজডলি, ঠিক আছে, গ্রসলি কোন ধরনের মেটাপ্লাস্টিক চেঞ্জ ঘটতে থাকবে? আনসার হচ্ছে কলামনার টু স্কোয়ামাস, অর্থাৎ স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি তথা রেটিনোইক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে বডির মাল্টিপল সাইটে কোন ধরনের মেটাপ্লাসিয়া হবে? আনসার হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, এবার ট্রানজিশনাল মেটাপ্লাসিয়ার একটা এক্সাম্পল শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারে নরমাল লাইনিং হচ্ছে ট্রানজিশনাল লাইনিং। ইউরিনারি ব্লাডারে মোস্ট কমনলি যেটা, সেটা হচ্ছে সিস্টোসোমিয়াসিস ইনফেকশন যদি হয়, ঠিক আছে, সিস্টোসোমিয়াসিস ইনফেকশন যদি হয়, যেটা ব্লাডার ক্যান্সারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে রোল প্লে করে। সিস্টোসোমিয়াসিস ইনফেকশন হলে তখন সেই ট্রানজিশনাল এপিথেলিয়ামটা স্কোয়ামাস এপিথেলিয়ামে রিপ্লেসড হয়ে যায়, ঠিক আছে, এবং পরবর্তীতে ব্লাডারে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, যেটা হচ্ছে ব্লাডারের সবচেয়ে কমন কার্সিনোমা।
এতক্ষণ আমরা শুধুমাত্র স্কোয়ামাস মেটাপ্লাসিয়া দেখলাম, কখনো কলামনার টু স্কোয়ামাস, কখনো ট্রানজিশনাল টু স্কোয়ামাস। এবার আমরা দেখবো কলামনার মেটাপ্লাসিয়ার এক্সাম্পল, অর্থাৎ এখানে আগে যাই থাকুক না কেন সেটা এখন রিপ্লেসড হয়ে গেছে কলামনার এপিথেলিয়াম দ্বারা। কলামনার মেটাপ্লাসিয়ার একটা এক্সাম্পলই আমরা মনে রাখবো, সেটা হলো ব্যারেট ইসোফেগাস। ঠিক আছে, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের নর্মাল লাইনিং হচ্ছে স্কোয়ামাস লাইনিং। ঠিক আছে, ক্রনিক গ্যাস্ট্রিক ইরিটেশনের কারণে, ক্রনিক গ্যাস্ট্রিক রিফ্লাক্সের কারণে ওই লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের স্কোয়ামাস লাইনিংটা গ্যাস্ট্রিক লাইক অর ইন্টেস্টাইনাল লাইক কলামনার সেল দিয়ে রিপ্লেসড হয়ে যায়। দ্যাট ইজ এক্সাম্পল অফ কলামনার মেটাপ্লাসিয়া। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে, ভুল করার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম শুধুমাত্র কানেকটিভ, এতক্ষণ এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া। এখন আমরা দেখবো মেটাপ্লাসিয়ার লাস্ট টাইপ, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়ার বেস্ট এক্সাম্পলটা হচ্ছে মায়োসাইটিস ওসিফিকেন্স। এটা কি জিনিস? এটা হলো যে কোনো কারণে, সেটা ট্রমার কারণে হোক, অন্য যে কোনো আদার প্যাথোলজি, হিমোফিলিয়া বা ব্লিডিং ডিসঅর্ডারের কারণে হোক, সাপোজ আপনার মাসলের মধ্যে ব্লিডিং হয়েছে, সে ব্লিডিং সাইটে, হেমাটোমা সাইটে আস্তে আস্তে ক্যালসিফিকেশন শুরু হবে। ঠিক আছে, ক্যালসিয়াম ডিপোজিশন শুরু হবে। প্রথমে ব্লাডটা কিসে পরিণত হবে? কার্টিলেজ। পরে আরো ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে কার্টিলেজটা অসিফিকেশন হয়ে বোনসে পরিণত হবে। তাহলে প্রথমে ছিল এক ধরনের কানেকটিভ টিস্যু ব্লাড, পরে সেটা ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে আস্তে আস্তে সম্পূর্ণ আরেক ধরনের কানেকটিভ টিস্যুতে পরিণত হলো, দ্যাট ইজ বোনস। এটা হচ্ছে এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে বলি মায়োসাইটিস ওসিফিকেন্স। তাহলে আমাদের টোটাল সেলুলার অ্যাডাপটেশনের ডিসকাশনটা এখানে শেষ হলো। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব। মেটাপ্লাসিয়া মিনস সেল সাইজ ইনক্রিজ, এটা অ্যাবসলিউটলি ফলস। Metaplasia can occurs due to vitamin A deficiency. This is true. In Barrett esophagus, metaplasia occurs. True. বলেন তো Barrett esophagus কোন ধরনের মেটাপ্লাসিয়া হয়? এটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া, কারণ স্কোয়ামাস এপিথেলিয়ামটা জার্ডের কারণে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে কি দিয়ে রিপ্লেসড হয়ে যায়? ইন্টেস্টাইনাল লাইক অর গ্যাস্ট্রিক লাইক কলামনার এপিথেলিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়। সো Barrett esophagus is an example of columnar metaplasia. Mucus secretion ceased in respiratory epithelium metaplasia. This is true. Mucus secretion করা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের কলামনার এপিথেলিয়ামের নরমাল ফাংশন, যেটা আমাদের ইমিউনিটির জন্য খুব জরুরি। কিন্তু যখন এই রেসপিরেটরি এপিথেলিয়ামটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তখন মিউকাস সিক্রেশন হয় না, ফলে আমাদের ইনফেকশন রেট অনেক বেশি বেড়ে যায়। এবং সর্বশেষ স্কোয়ামাস টু কলামনার মেটাপ্লাসিয়া ইজ মোস্ট কমন। এটা হচ্ছে ফলস, এটার উল্টাটা হচ্ছে ট্রু। কারণ কি, বডির ম্যাক্সিমাম লাইনিং হচ্ছে নরমালি কলামনার লাইনিং। সো কলামনার টু স্কোয়ামাস মেটাপ্লাসিয়া ইজ মোস্ট কমন। Metaplasia is a double-edged sword. This is true. Metaplasia double-edged sword কেন? দুইটা জিনিস, একটা হচ্ছে মেটাপ্লাসিয়াটা হলে নরমাল যে ফিজিওলজিক্যাল ফাংশন সেটা হারায় ফেলে, দ্বিতীয়ত হচ্ছে মেটাপ্লাসিয়াটা ম্যালিগন্যান্সির জন্য একটা সয়েল হিসাবে, ফার্টাইল সয়েল হিসাবে কাজ করে। সো এটা হচ্ছে একটা দুদিকের ধারালো ছুরির মতো, যেটা দুদিকেই কাটে। ট্রু। Metaplasia result from reprogramming of stem cell. This is true. Metaplasia is a reversible condition. Obviously true. Result when one type of adult cell is transformed into another type of adult cell. এটা কি হবে? অবশ্যই ফলস হবে, কারণ কখনোই একটা অ্যাডাল্ট সেলের পক্ষে নিজের চেহারা পরিবর্তন করে আর একটা অ্যাডাল্ট সেলে ট্রান্সফর্ম হওয়া পসিবল না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছে। সো ডি নাম্বার হচ্ছে ফলস। Metaplasia is always encountered in epithelial cell. This is also false. এটি epithelial cell-এও হতে পারে, এটা আমাদের কানেকটিভ টিস্যুতে হতে পারে। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, এখন আমরা যে টপিকসটা স্টার্ট করব এটা হলো প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। পরীক্ষার জন্য একটা 5 স্টার টপিকস, খুব ছোট একটা টপিকস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা পরীক্ষার জন্য একটা 5 স্টার টপিকস। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন হলো দু ধরনের, আমরা সবাই জানি। একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর একটা হলো মেটাস্ট্রিক ক্যালসিফিকেশন। কিন্তু আমাদের জানার মধ্যে এখানে একটা কনসেপ্টের ভুল আছে, এটা আমি এখন ক্লিয়ার করে দেব আপনাদেরকে। যদি আমি বলি যে কোন একজন ব্যক্তি আপনার কাছে আসলো, তার আপনি দেখলেন যে কোন একটা সাইটে ক্যালসিফিকেশন হয়েছে বডিতে, টিস্যুতে, সেটা এক্সটার্নাল দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা শক্ত হয়ে গেছে।
এবং সে আপনাকে হিস্ট্রি দিল যে আমার এই জায়গাটা আগে নেক্রোসিস হয়েছিল, আমার এই জায়গাটা আগে পচে কালো হয়ে গেছিল, পরে আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। আপনি মোটামুটি হিস্ট্রি শুনে আইডিয়া করে ফেললেন, হ্যাঁ যেহেতু এটা আগে মারা গেছিল সেলগুলো এবং পরে এখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, সো এটা ডিস্ট্রফি ক্যালসিফিকেশন। আপনার আইডিয়াটা কিন্তু একেবারে ভুল না। কিন্তু যে কোনো ক্যালসিফিকেশনকে ডিস্ট্রফি ক্যালসিফিকেশন বলার আগে দুইটা শর্ত ফিল আপ করতে হবে। সে দুইটা শর্তের একটা শুধুমাত্র এখানে ফিল আপ হয়েছে, আরেকটা এখনো ফিল আপ হয়নি। প্রথম শর্ত হলো নন ভাইয়েবল টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হতে হবে, এই শর্তটা ফিল আপ হয়ে গেছে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ক্যালসিয়াম সিরাম ক্যালসিয়াম লেভেলটা অবশ্যই নর্মাল হইতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম মেটাবলিজমে কোনো অ্যাবনর্মালিটি থাকা যাবে না, অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া থাকা যাবে না। ডিস্ট্রফি ক্যালসিফিকেশনের ডেফিনেশনই হলো যে অ্যাকুমুলেশন of calcium or deposition of calcium into non-viable tissue in the absence of hypercalcemia. কেমন? যদি হাইপারক্যালসিমিয়া না থাকে শুধুমাত্র তখনই নন ভাইয়েবল টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হলে সেটাকে আপনি কি বলতে পারবেন? ডিস্ট্রফি ক্যালসিফিকেশন বলতে পারবেন। কেন? কারণ হলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে যখন হাইপারক্যালসিমিয়া থাকবে, চিন্তা করেন মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন মানে কি? হাইপারক্যালসিমিয়া থাকার কারণে জোর করে ভাইয়েবল টিস্যুতে পর্যন্ত কি হয়ে যাচ্ছে? ক্যালসিফিকেশন হয়ে যাচ্ছে। ভাইয়েবল টিস্যুর মেমব্রেনকে পর্যন্ত সে মানতেছে না। তাহলে যেগুলো নন ভাইয়েবল টিস্যু, যাদের মেমব্রেন অলরেডি রাপচার হয়ে গেছে, সে নন ভাইয়েবল টিস্যু থেকে ক্যালসিয়াম ডিপোজিশন রক্ষা পাবে? মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে আনসার হচ্ছে রক্ষা পাবে না। অর্থাৎ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের সংজ্ঞাটা হলো, মেইন কনসেপ্টটা হলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে হাইপার ক্যালসিমিয়া থাকার কারণে ভাইয়েবল টিস্যু, নন ভাইয়েবল টিস্যু সব ধরনের টিস্যুতেই ক্যালসিয়াম ডিপোজিশন হবে। তাহলে আমি আবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, যে কোনো নন ভাইয়েবল টিস্যুতে, যে কোনো নেক্রোস টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে মানে আপনি চোখ বন্ধ করে সেটাকে ডিস্ট্রফি ক্যালসিফিকেশন বলে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই সেরাম ক্যালসিয়াম লেভেল দেখে তারপরে উচ্চারণ করতে হবে এটা কোন ধরনের ক্যালসিফিকেশন। যদি নন ভাইয়েবল টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হয় এবং সেটা সেরাম ক্যালসিয়াম লেভেলটা নর্মাল থাকে, শুধুমাত্র তখনই আপনি বলতে পারবেন ইয়েস দিস ইজ ডিস্ট্রফি ক্যালসিফিকেশন। কিন্তু ক্যালসিয়াম লেভেল যদি বেশি থাকে, হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, তাহলে ভাইয়েবল টিস্যু হোক আর নন ভাইয়েবল টিস্যুই হোক, যে কোনো টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশনই হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। এটা হচ্ছে দ্য বেসিক কনসেপ্ট, এটা আর ভুল করার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ এটা আমরা ভুল করব না। এখন আমরা ডিস্ট্রফি ক্যালসিফিকেশনের কিছু এক্সাম্পল দেখব। অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে বেস্ট এক্সাম্পল গুলো আমি একটু হাইলাইট করি। নাম্বার 1 হচ্ছে অ্যাডভান্সড অ্যাথেরোমেটাস লেশন, এজিং অর ড্যামেজড হার্ট ভালভ। তিনটা ক্যান্সারকে একসাথে লিখছি, যে তিনটা ক্যান্সারে একটা স্পেশাল ডিস্ট্রফি ক্যালসিফিকেশন হয়, যে স্পেশাল ডিস্ট্রফি ক্যালসিফিকেশনটার নাম হচ্ছে সামোমা বডি। প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, মেনিনজিওমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা। একটা থাইরয়েড ক্যান্সার এবং দুটো ব্রেন ক্যান্সার, মেনিনজিওমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, এবং আরেকটা হলো প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই তিনটা ক্যান্সারে একটা স্পেশাল ডিস্ট্রফি ক্যালসিফিকেশন পাওয়া যায়, যে স্পেশাল ডিস্ট্রফি ক্যালসিফিকেশনটাকে বলা হচ্ছে সামোমা বডি। পরীক্ষায় যদি বলে হোয়াট ইজ সামোমা বডি, সামোমা বডি ইজ নাথিং বাট এ ফোকাই অফ ডিস্ট্রফি ক্যালসিফিকেশন হুইচ ইজ এ স্পেশাল প্যাটার্ন। ঠিক আছে, শুধু এতটুকু আমরা মনে রাখবো। এবং সর্বশেষ যে স্পেশাল সাইটটা সেটা হলো টিউবারকুলার লিম্ফ নোড। নর্মালি টিউবারকুলার লিম্ফ নোড যেটা আমরা পরীক্ষা পাই, আমরা আব্দুল্লাহ স্যারের শর্ট কেসে পড়ছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে এগুলো ম্যাটেড থাকে এবং রাবারি থাকে। কিন্তু টিউবারকুলার লিম্ফ নোডও স্টোনের মতো, পাথরের মতো শক্ত হয়ে যেতে পারে, পসিবল যদি কি হয়, ক্যালসিফিকেশন হয়। সো যে সাইটগুলো আমি উচ্চারণ করলাম, দ্যাট আর দ্য ইম্পর্টেন্ট সাইট ফর ডিস্ট্রফি ক্যালসিফিকেশন। এগুলো ছাড়াও আরো কিছু সাইট আছে, যেমন ইউটেরাইন ফিব্রয়েড, ডেড ফিটাস, এই জায়গাগুলোতেও ডিস্ট্রফি ক্যালসিফিকেশন হতে পারে। এই ছবিটা আমরা একটু দেখি, খুব দামি ছবি। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাওর্টিক ভালভ, তিনটা কাস্প আছে, 1 2 3। এটা হচ্ছে সেমিলুনার কাস্প, এটা হচ্ছে একটা অ্যাওর্টিক ভালভ, এটা পালমোনারি ভালভ হইতে পারে, লিখাই আছে যেটা একটা অ্যাওর্টিক ভালভ। যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে সাদা 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 যে স্পট গুলো দেখা যাচ্ছে। তাহলে এই ছবিটা আমরা একটু খেয়াল করি, এটা হলো অ্যাওর্টিক ভালভ, তিনটা কাস্প দেখা যাচ্ছে, 1 2 3, তিনটা হলো সেমিলুনার কাস্প। এটা পালমোনারি ভালভ হতে পারতো, কিন্তু এটা নিচে বলাই আছে যে এটা হচ্ছে একটা অ্যাওর্টিক ভালভ। এটা যাই হোক, এটা অ্যাওর্টিক ভালভ, করোনারি ভালভ। আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে এরিয়াগুলো আপনি দেখেন, এই যে স্পট গুলো, সাদা সাদা স্পট গুলো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অফ ড্যামেজড হার্ট ভালভ অর এজড হার্ট ভালভ।
এটা হচ্ছে জাস্ট কি সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে দরজায়, লোহার দরজায় যেরকম মরিচা পড়ে ঠিক সেম এগুলো কাঁচ মানিত ভাল মানিত দরজা, এই দরজাগুলোতে কি পড়ছে, মরিচা পড়ছে। যখন দরজায় মরিচা পড়ে তখন সে খোলার সময়ও আওয়াজ করে, বন্ধ হওয়ার সময় আওয়াজ করে, প্রোটেস্ট করে, ঠিকভাবে খুলতেও চায় না, ঠিকভাবে বন্ধ হতে চায় না। ঠিক সেম ভাবে অ্যাওর্টিক ভালভে যখন মরিচা পড়ে অর্থাৎ এরকম ক্যালসিফিকেশন হয়, তখন এই অ্যাওর্টিক ভালভটা ঠিক মতো ওপেনও হতে চায় না, ঠিক মতো ক্লোজও হতে চায় না, ফলে হার্টে কি হয়, মারমার তৈরি হয়। যদি ঠিক মতো ওপেন হতে না চায় তখন অ্যাওর্টিক স্টেনোসিসের কারণে ইজেকশন সিস্টোলিক মারমার হয়। আর যদি ঠিকভাবে বন্ধ হতে না চায় তখন কি হয়, ডায়াস্টলের সময় মারমার তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে আর্লি ডায়াস্টলিক মারমার। ওকে, তাহলে আমি যেটা শো করতে চাইছি, দিস ইজ এ বেস্ট এক্সাম্পল অফ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। কোথায়, ড্যামেজড হার্ট ভালভ অথবা এজড হার্ট ভালভে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের এক্সাম্পল। এখন আমরা দেখব যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের কজগুলো কি। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন আসলে বেসিক কজ হচ্ছে একটাই, যে কারণই হোক, যে প্যাথোলজি হোক, ঠিক আছে, আলটিমেটলি যদি সেরাম ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায়, হাইপার ক্যালসিমিয়া হয়, সেটা যে কারণে হোক, ঠিক আছে, তাহলে তার কি হবে, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন ডেভেলপ করবে। তাহলে হাইপার ক্যালসিমিয়ার নাম্বার 1 কজ আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। নাম্বার 1, increased parathyroid hormone secretion in primary hyperparathyroidism. সেকেন্ড কজ হচ্ছে বোন টিস্যু ডিস্ট্রাকশন। আমরা সবাই জানি আমাদের বোনস হচ্ছে আমাদের ক্যালসিয়ামের আধার। সো যে কোনো কারণে যদি বোন ডিস্ট্রাকশন হয় তাহলে সেই ক্যালসিয়ামটা রিলিজ হবে, সেরাম ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। তাহলে বোন ডিস্ট্রাকশনের কারণ কি কি হতে পারে? নাম্বার 1 হচ্ছে প্রাইমারি বোন টিউমার, মাল্টিপল মাইলোমা এবং লিউকেমিয়া। নাম্বার 2, যদি বোনসে মেটাস্টেসিস হয়, স্কেলেটাল মেটাস্টেসিস, এবং স্কেলেটাল মেটাস্টেসিসের একটা কমন কজ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। অল্প যে কয়েকটা ক্যান্সার বোনসে মেটাস্টেসিস করার খুব হাই চান্স থাকে, তার মধ্যে একটা হলো ব্রেস্ট ক্যান্সার আর একটা হলো প্রোস্টেট ক্যান্সার। খুব দ্রুত তারা বোনসে মেটাস্টেসিস করে এবং আলটিমেটলি বোন ডিস্ট্রাকশন করার মাধ্যমে হাইপারক্যালসেমিয়া করে। আর একটা কজ হলো অ্যাক্সিলারেটেড বোন টার্নওভার রেট। প্যাজেটস ডিজিজে কি হয়, বোন টার্নওভার রেট অনেক বেড়ে যায়, ফলে হাইপারক্যালসেমিয়া ডেভেলপ করে। এবং সর্বশেষ, কোনো রোগ নাই কিন্তু আপনি সারাদিন শুয়ে বসে থাকেন, আরামে আরামে থাকেন, আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো, কিন্তু আপনার বোনসে ক্যালসিয়াম ডেনসিটি বা কর্টিক্যাল ডেনসিটি খুবই কম। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে ইমোবিলাইজেশন। ডিউ টু ইমোবিলাইজেশন, যেহেতু আপনার স্টিমুলেশন কম থাকবে, আপনার গ্রোথ ফ্যাক্টরের ইফেক্ট কম থাকবে, আপনার হরমোনাল সাপোর্ট কম থাকবে, ফলে আলটিমেটলি কি হবে, আপনার বোনের কর্টিক্যাল থিকনেস আস্তে আস্তে কমে যাবে। এবং কর্টিক্যাল থিকনেস কমে যাচ্ছে মানে কি, আপনার সেই ক্যালসিয়াম গুলো রিলিজ হয়ে ব্লাডে চলে আসতেছে এবং হাইপারক্যালসেমিয়া হচ্ছে, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন করে আপনার ভিতরে অর্গানের 12টা বাজায় দিচ্ছে। এরপরে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের তথা হাইপারক্যালসিমিয়ার আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার। আমরা সবাই জানি ভিটামিন ডি হচ্ছে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ফ্রম গাট এবং রিঅ্যাবজর্পশন ফ্রম আমাদের রেনাল টিউবুলার ইপিথেলিয়াল সেল, দুটাকেই সে বাড়ায় দেয়। ভিটামিন ডি টার্গেট একটাই, যেভাবে হোক সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়াবে এবং আলটিমেটলি সেই ক্যালসিয়ামটাকে বোনসের মধ্যে ডেপোজিট করবে। ভিটামিন ডি সৎ উদ্দেশ্যে এই কাজটা করে, কিন্তু এই কাজটাই যদি অনেক বেশি হয় ডিউ টু ভিটামিন ডি ইনটক্সিকেশন, অথবা যেটা সার্কোডেসিসে হতে পারে, অথবা ঠিক একই অসুবিধা উইলিয়াম সিনড্রোম, যেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক হাইপারক্যালসিমিয়া অফ ইনফ্যান্সি, এটাতে হতে পারে, তাহলে হাইপারক্যালসিমিয়া হয়ে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়ে যাবে। এবং সর্বশেষ যে কজটা শো করছে, এটা আসলে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের কজ, যেটা হচ্ছে রেনাল ফেলিওর। রেনাল ফেলিওরে বেসিক্যালি কি হয়, রেনাল ফেলিওর হচ্ছে ফসফেট রিটেনশন হয়, কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফসফেটকে বডি থেকে বের করে দেওয়া। ফলে ফসফেট রিটেনশন যেহেতু হচ্ছে রেনাল ফেলিওরের কারণে, সেটার রেসপন্সে প্যারাথাইরয়েড হরমোন থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যায়, যেটা হচ্ছে ওয়ান টাইপস অফ সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। So renal failure is an important cause of secondary parathyroidism and is an important cause of metastatic calcification. Okay. এখন দুটো লেস কমন কজ আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন আর একটা হচ্ছে মিল্ক অ্যালকালি সিনড্রোম। অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা স্যারদের একটা ফেভারিট টপিকস। পরীক্ষাতে এটা সারা এসবি আকারে দিয়ে দিতে পারে, একটা সিনারিও আকারে দিতে পারে। সিনারিওটা কি হবে আমি বলে দিচ্ছি। আপনাকে বললো কোনো একটা পেশেন্টের সিকেডি, তাকে রেগুলার রেনাল ডায়ালিসিস নিতে হয়, ঠিক আছে, হেমোডায়ালিসিস তাকে রেগুলার নিতে হয়, ঠিক আছে। এই পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল তার বডির মাল্টিপল সাইটে কি হচ্ছে, আপনার মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের সাইন সিম্পটম দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন বলতে পারবেন কি আসলে কেন একটা রেনাল ডায়ালিসিস পাওয়া, হেমোডায়ালিসিস পাওয়া পেশেন্টের ক্ষেত্রে এরকম হচ্ছে?
আপনার এই হোয়াট ইজ দ্য পসিবল কজ, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা কেন হচ্ছে? আনসার হলো আমাদের হেমোডায়ালাইসিস মেশিনের যে ক্লোজ সার্কিটের ভেতর দিয়ে আমাদের ব্লাডটা ডিউরিং ডায়ালাইসিস ঘুরে আসে, সার্কুলেশনটা হয়ে আসে, সেই সার্কিট গুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের কাভারিং থাকে, অর্থাৎ সেগুলোর ভেতরকার লাইনিংটা হচ্ছে, ইনার লাইনিংটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের লাইনিং। ফলে রেগুলার, যেমন পানির ভেতর, যখন পানির পাইপের ভেতর দিয়ে পানি চলে, পানিতে থাকা লেড সেই পাইপের ভিতরে বসে যেয়ে পাইপকে ব্লক করে দেয়, ঠিক না? ঠিক সেম ভাবে যখন দীর্ঘদিন ধরে কোন একজন ব্যক্তিকে কি পেতে হচ্ছে, ডায়ালিসিস পেতে হচ্ছে, ফলে ওই পাইপে থাকা, ওই সার্কিটে থাকা অ্যালুমিনিয়ামটা আলটিমেটলি তার ব্লাডে চলে আসতেছে এবং অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন হচ্ছে। অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন হলে সেটার সিকুয়েল হিসাবে হাইপারক্যালসেমিয়া হয় এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন ডেভেলপ করে। তাহলে প্রিয় চিকিৎসক বন্ধুরা, আমরা দেখলাম যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের কজগুলোকে গ্রসলি আমরা 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, দ্বিতীয়ত আমরা দেখলাম যে কোনো বোন ডিজিজে যদি বোন ডিস্ট্রাকশন হয় তাহলে হাইপারক্যালসেমিয়া হয়ে এটা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হতে পারে। আমরা দেখলাম যদি ভিটামিন ডি এর অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেটা সার্কোইডোসিস হতে পারে, সেটা উইলিয়াম সিনড্রোমে হতে পারে, তাহলে হাইপারক্যালসিমিয়া ডেভেলপ করে। এবং আমরা সবার শেষে দেখলাম রেনাল ফেইলিওরে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়ে হাইপারক্যালসেমিয়ার মাধ্যমে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হতে পারে। ওকে, এখন আমরা দেখব যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন বেসিক্যালি বডির প্রত্যেকটা অর্গানকে ইনভলভ করার কথা থিওরিটিক্যালি, কিন্তু বডির 4টা অর্গান আছে, যে 4টা অর্গানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়। সে 4টা অর্গান কি কি? সেই 4টা অর্গান হলো ইন্টারস্টিশিয়াল টিস্যু অফ গ্যাস্ট্রিক মিউকোসা, আমাদের সিস্টেমিক আর্টারিগুলো, পালমোনারি ভেইন, সিস্টেমিক আর্টারি অর্থাৎ ব্লাড ভেসেল, কিডনি এবং লাংস। এই 4টা অর্গানে স্পেশালি মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা বেশি হয়। এটা পরীক্ষায় কয়েকবার আসছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক এটা। তাহলে আমরা ক্যালসিফিকেশন, আমাদের ডিসকাশন শেষ, আমরা কিছু কোশ্চেন সলভ করব। Dystrophic calcification can occur in fat necrosis, true. Carcinoma of the thyroid, true. Papillary carcinoma of the thyroid gland এ Samoa body formation হয়, যেটা হচ্ছে একটা dystrophic calcification. Parathyroid adenoma, false. Parathyroid adenoma-তে hyperparathyroidism হবে, metastatic calcification হবে. Tubercular lymph node, true. সার্কোইডোসিস, ফলস। সার্কোইডোসিসে ভিটামিন ডি ইনটক্সিকেশন হয়ে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে, তাহলে সি এবং ই ফলস, বাকিগুলো ট্রু। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল মাইলোমা, ট্রু। অ্যাওর্টিক স্টেনোসিস, ফলস, এটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। হাইপারপ্যারাথাইরয়েডিজম, ট্রু। অ্যাথেরোস্ক্লেরোসিস, ফলস। হিলিং অফ টিউবারকুলার লেশন, দিস ইজ অলসো ফলস। তাহলে ট্রু হলো দুটো, একটা হচ্ছে মাল্টিপল মাইলোমা যেটাতে বোন ডিস্ট্রাকশন হবে, আর একটা হলো হাইপারপ্যারাথাইরয়েডিজম। কমন সাইটস অফ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন আর গ্যাস্ট্রিক মিউকোসা, ট্রু। কিডনি, ট্রু। সিস্টেমিক আর্টারি, ট্রু। ওমেন্টাল ফ্যাট এবং অ্যাবসেস ক্যাভিটি, ফলস। সামোয়া বডি আর সিন ইন, খেয়াল করেন এই কোশ্চেনটা মার্চ 24-এ আসছে, অর্থাৎ এবারে রেসিডেন্সি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। আমি ক্লাসের একটু আগে বলছি যে আমাদের 3টা ক্যান্সার, একটা হলো থাইরয়েড, প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, আর 2টা ব্রেন ক্যান্সার, একটা হলো মেনিনজিওমা আর একটা হলো অলিগোডেন্ড্রোগ্লায়োমা। এই 3টা টিউমারে সামোয়া বডি ফরমেশন হয়। তাহলে আনসার কি কি হবে? অ্যাস্ট্রোসাইটোমা, ফলস। মেনিনজিওমা, ট্রু। গিরোব্লাস্টোমা মাল্টিফর্মি, ফলস। ক্রিনিওফ্যারিঞ্জিওমা, ফলস। প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ট্রু। তাহলে বি ট্রু এবং ই ট্রু, বাকি আনসারগুলো ফলস। ওকে, আমরা আমাদের আজকের লেকচারের একদম সর্বশেষ টপিকসটাতে চলে এসেছি। এই টপিকসটা হলো সেলুলার এজিং। খুব ইন্টারেস্টিং একটা টপিকস এবং রাইজিং একটা টপিকস। যত সময় যাবে তত এই টপিকসের গুরুত্ব বাড়বে, তত এই টপিকস থেকে আরো বেশি বেশি কোশ্চেন পরীক্ষাতে আসবে। আসলে যদি আমি বলি যে আজকের এই চ্যাপ্টারে যতগুলো টপিকস আলোচনা করলাম, তার জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি কোন টপিকসটা জানা জরুরি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেলুলার এজিং। সেলুলার এজিংটা হচ্ছে পরীক্ষার জন্য একটা 3 টপিকস। যেহেতু এখন রেসিডেন্সিতে এসবিএ অ্যাড হচ্ছে, স্যাররা চেষ্টা করবে সবসময় ক্লিনিক্যাল অ্যাসপেক্ট থেকে কোশ্চেন করতে। ওই পরিপ্রেক্ষিতে যদি বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হয়ে সামনে আমাদের জন্য কোশ্চেন আকারে চলে আসবে। ঠিক আছে,
সেলুলার এজিংটা ডিসকাস করার আগে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে আগে আমরা তিনটা সেল সম্পর্কে জানবো। সেই তিনটা সেল হলো জার্ম সেল, স্টেম সেল, সোমাটিক সেল। আমি অলরেডি আপনাদেরকে কিছু কথা বলছি যে সোমাটিক সেল কিন্তু তার কোনো ফেনোটাইপ চেঞ্জ করার ক্ষমতা নাই, কিন্তু জার্ম সেল, স্টেম সেল তারা ফেনোটাইপ চেঞ্জ করতে পারে। একটা জার্ম সেল চাইলে যে কোনো ধরনের সেল তৈরি করতে পারে, একটা স্টেম সেল চাইলে বিভিন্ন ডিফারেন্সিয়েটেড সেলে পরিণত হতে পারে, যেটা সোমাটিক সেল পারে না। জার্ম সেল এবং স্টেম সেল সোমাটিক সেলের উপরে আরো কিছু সুপিরিয়রিটি আছে, তার মধ্যে একটা সুপিরিয়রিটি নিয়ে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব। সেটা হলো কি, একটা সেল যখন ডিভাইড হয়, আমাদের যে সোমাটিক সেলগুলো আছে, আমাদের বডির যে সোমাটিক সেল বা প্যারেনকাইমাল সেলগুলো আছে, এই সোমাটিক সেল বা প্যারেনকাইমাল সেলগুলো ডুপ্লিকেশন হওয়ার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা হচ্ছে 50 থেকে 70 বার। তাহলে এভারেজ যদি বলি, এভারেজ যদি ধরলাম সেটা হচ্ছে 60 বার, 60 টাইমস। অর্থাৎ আমাদের বডিতে যে টার্মিনালে ডিফারেন্সিয়েটেড সেলগুলো আছে, সেই টার্মিনালে ডিফারেন্সিয়েটেড সেলগুলো আমাদের জীবদ্দশায় সর্বোচ্চ 50 থেকে 70 বার পর্যন্ত ডিভাইড হতে পারবে। তারপরে তার ডিভাইডিং এবিলিটি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সে আর ডিভাইড হতে পারবে না। তার মানে আমরা সবাই জানি যে একটা সোমাটিক সেল যখন ডিভাইড হয়, সে ডিভাইড হয়ে একটা থেকে দুইটা হয়। একটা সোমাটিক সেল আরো দুইটা সোমাটিক সেলের জন্ম দেয়। এটাও সোমাটিক সেল, এটাও সোমাটিক সেল, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে স্টেম সেলের একটা স্পেশাল প্রপার্টি আছে। স্টেম সেল যখন ডিভাইড হয় তখন সে একটা ডটার সেলের জন্ম দেয় আর একটা স্টেম সেলের জন্ম দেয়। ডটার সেলটা অনেক ধরনের হতে পারে। ডটার সেলটা হতে পারে কলামনার, ডটার সেলটা হতে পারে স্কোয়ামাস, ঠিক আছে। ডটার সেলটা হতে পারে ট্রানজিশনাল, অনেক ধরনের হতে পারে। কিন্তু এই যে একটা স্টেম সেল যখন ডিভাইড হয় তখন সে দুটো সেলে পরিণত হয়। তার মধ্যে একটা হচ্ছে স্টেম সেল আর একটা হচ্ছে ডটার সেল। এই যে স্টেম সেল ডিভাইড হয়ে আরেকটা স্টেম সেলের জন্ম দিচ্ছে, এটাকে বলা হয় সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি। এটাকে বলা হচ্ছে স্টেম সেলের সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি, সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি। তাহলে সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি কোন সেলের আছে, পরীক্ষায় কোশ্চেন আসবে, আনসার হচ্ছে স্টেম সেলের আছে। সেটা যে কোনো স্টেম সেল হতে পারে, সেটা হতে পারে টটিপোটেন্ট স্টেম সেল, সেটা হতে পারে প্লুরিপোটেন্ট স্টেম সেল, সেটা হতে পারে টিস্যু স্টেম সেল, সেটা হতে পারে অ্যাডাল্ট স্টেম সেল। যে কোনো স্টেম সেলেরই এই অ্যাবিলিটিটা আছে, যে কোনো স্টেম সেল এই প্রিন্সিপালটা মেনে চলে। অর্থাৎ একটা স্টেম সেল যখন ডিভাইড হয় তখন সে দুটা ডটার সেলে পরিণত না হয়ে একটা ডটার সেলে পরিণত হয় আর একটা স্টেম সেলে পরিণত হয়, যেটাকে বলা হচ্ছে সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি। তাহলে সোমাটিক সেলের কিন্তু কোনো সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি নাই। কেমন? তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সোমাটিক সেল জীবদ্দশায় সর্বোচ্চ কতবার ডিভাইড হতে পারে, 50 থেকে 70 বার। এভারেজ ধরে নিলাম আমরা 60 বার। এবং একটা সোমাটিক সেল যখন ডিভাইড হয় তখন সে দুইটা সোমাটিক সেলে পরিণত হয়, অর্থাৎ দুইটা ডটার সেলে পরিণত হয়। দুইটাই হচ্ছে তার ডটার সেল এবং দুইটাই সেম সোমাটিক সেল। এবার আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, সেটা হলো, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা শর্ট আর্ম আর এটা লং আর্ম। আমরা সবাই জানি যে সেল ডিভিশনের সময় ক্রোমোজোম গুলো ডুপ্লিকেশন হয়, একটা থেকে দুটো হয়। কেমন? প্রত্যেকটা ক্রোমোজোমের একদম প্রান্তে একটা স্পেশাল জোন থাকে, যে স্পেশাল জোনটাকে আমরা বলি হচ্ছে টেইল বা লেজ। ক্রোমোজোমের এই স্পেশাল জোনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টেলোমেয়ার। টেলোমেয়ার, এই স্পেশাল জায়গাটাকে বলা হয় টেলোমেয়ার, ঠিক আছে। এই টেলোমেয়ার বা লেজের স্পেশালিটি হচ্ছে এখানে কোনো ফাংশনাল জিনের অস্তিত্ব নাই। অর্থাৎ আপনার বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো জিন এই টেলোমেয়ারে নাই। কিন্তু টেলোমেয়ারের কোনো ফাংশনাল জিন না থাকলেও তার ইম্পর্টেন্সটা হচ্ছে সেল ডিভিশনের জন্য টেলোমেয়ার খুবই গুরুত্বপূর্ণ। সে একটা অ্যানাটমিক্যাল রোল প্লে করে, সে একটা মেকানিক্যাল রোল প্লে করে, সে তার এক্সিস্টেন্স দিয়ে সেল ডিভিশনটাকে মেনটেন করে। সেটা কিভাবে? আচ্ছা, আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। এই যে বললাম প্রত্যেকটা সোমাটিক সেলের এভারেজ আপনার জীবদ্দশায় 60 বার ডিভাইড হওয়ার এবিলিটি আছে। তার মানে ধরে রাখতে হবে যে আপনার প্রত্যেকটা ক্রোমোজোমের টেলোমেয়ারের 60টা ভাগ আছে।
টোটাল টেলোমিয়ারের কয়টা ভাগ? 60 ডিভিশন। অর্থাৎ এই যে এখানে আমি দাগ দিয়ে ভাগ করলাম, আপনাকে ধরে নিতে হবে এখানে টোটাল ভাগ আছে 60টা, এখানে টোটাল ভাগ আছে 60টা আলাদা, এখানে টোটাল 60টা পোর্শন টেলোমিয়ারের এখানে আছে। প্রত্যেকবার সেল ডিভিশন হবে, একটা একটা করে পোর্শন ডিলিট হবে, এখান থেকে একটা পোর্শন, এখান থেকে একটা পোর্শন ডিলিট হবে। অর্থাৎ যতবার সেল ডিভিশন হবে প্রত্যেকবার সেল ডিভিশনের সাথে সাথে টেলোমিয়ার কি হবে? শর্টেনিং হবে। প্রত্যেকবার সেল ডিভিশনের সাথে সাথে একটা করে লেজের একটা করে অংশ ছুটে যাবে, টেলোমিয়ার শর্টেনিং হবে, টেলোমিয়ার শর্টেনিং হবে। ঠিক আছে, উইথ এভরি সেল ডিভিশন, উইথ এভরি ডিভিশন, উইথ এভরি সেল ডিভিশন সেখানে কি হবে? টেলোমিয়ার শর্টেনিং হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এইটাই যখন তার এটাই যখন তার একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোমে হবে, এটা একটু একটু শর্ট হবে। দেখেন একটা থেকে কিন্তু দুইটা হইলো, দুইটাই হচ্ছে তার ডটার, ঠিক আছে, কিন্তু এটা তার টেলোমিয়ার, এটা তার টেলোমিয়ার, এটা তার টেলোমিয়ার, এটা তার টেলোমিয়ার। অর্থাৎ কনসেপ্টটা হলো এদের যদি প্রত্যেকের টেলোমিয়ারে 60টা করে অংশ থাকে, তার মানে ওর আছে এখন 59টা, ওর আছে এখন 59টা, ওর আছে এখন 59টা, ওর আছে এখন 59টা। তার মানে হলো এই সেলটা তার জীবদ্দশায় আর 59 বার ডিভাইড হতে পারবে, এই সেলটাও তার জীবদ্দশায় আর 59 বার ডিভাইড হতে পারবে। তার মানে টেলোমিয়ার যত শর্ট হচ্ছে আপনার ডিভাইড হওয়ার এবিলিটি তত কমে যাচ্ছে। আর আপনি যদি কোনোভাবে এই টেলোমিয়ার শর্টেনিংটাকে প্রিভেন্ট করতে পারেন তাহলে আপনার সেল ডিভিশন এবিলিটি কখনোই কমবে না। ঠিক আছে, তাহলে এটা কি পসিবল যে হ্যাঁ আমি ডিভাইড হব কিন্তু আমার টেলোমিয়ার শর্ট হবে না? ইয়েস, দিস ইজ পসিবল, বাট নট ইন দিস ওয়ার্ল্ড। ওকে, এই পৃথিবীতে না, আমাদের এই জীবনে না। এই পসিবিলিটি আমাদের জিন প্রকাশ পাবে পরজীবনে, পরকালে। কিন্তু কিভাবে পসিবল? সায়েন্টিস্টরা এখন বলতেছে প্রত্যেকটা সেলের মধ্যে একটা এনজাইম লুকায় থাকে, সেই এনজাইমের নাম হচ্ছে টেলোমেয়ারেজ। ঠিক আছে, টেলোমেয়ারেজ এনজাইমটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে হলো গিয়া জার্ম সেলে, জার্ম সেলে তার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। তারপরে একটু কম অ্যাক্টিভ থাকে হলো গিয়া স্টেম সেলে, একটু কম অ্যাক্টিভিটি। এবং টেলোমেয়ারেজ অ্যাক্টিভিটি একদম জিরো থাকে, জিরো। টেলোমেয়ারেজ অ্যাক্টিভিটি একদম জিরো থাকে, নাই, অ্যাবসেন্ট থাকে হচ্ছে গিয়া সোমাটিক সেলে। তাহলে টেলোমেয়ারেজ এনজাইম যেটা হচ্ছে টেলোমেয়ার শর্টেনিংটাকে প্রিভেন্ট করে, এটা হচ্ছে টেলোমেয়ার অ্যাক্টিভিটি। টেলোমেয়ার অ্যাক্টিভিটি তাহলে সবচেয়ে বেশি কোথায়? জার্ম সেলে, তারপরে স্টেম সেলে একদম সবচেয়ে কম, মানে অ্যাবসেন্ট। টেলোমেয়ারেজ অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট হচ্ছে আমাদের সোমাটিক সেল। আমাদের বডির 99.99% সেলই কিন্তু সোমাটিক সেল। ঠিক আছে, আমার ব্রেনে এখন যে সেলগুলো আছে সব সোমাটিক সেল, আমার স্কেলেটাল মাসলে যে সেলগুলো আছে সব সোমাটিক সেল, আমার লিভারে যে সেলগুলো আছে তার ম্যাক্সিমাম 99.99% সেল হচ্ছে সোমাটিক সেল, আমার রেসপিরেটরি ট্র্যাক্টে যে সেলগুলো আছে তার 99.99% সেল হচ্ছে সোমাটিক সেল, আমার হার্টে যা আছে সবই হচ্ছে সোমাটিক সেল, আমার কিডনিতে যারা আছে তাদের 99.99% হচ্ছে সোমাটিক সেল। অর্থাৎ আমাদের বডিটা হচ্ছে এখন বেসিক্যালি 99.99% সোমাটিক সেল দিয়ে তৈরি, আর বাকি 0.01% হচ্ছে জার্ম সেল প্লাস স্টেম সেল। ওকে, এখন ভাইয়া পুরো খেয়াল করেন টেলোমিয়ারেজ এনজাইম কি করে। যদি সে উপস্থিত থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে সে এই টেলোমিয়ার শর্টেনিংটাকে প্রিভেন্ট করতে পারে। এবং টেলোমিয়ার যদি শর্ট না হয় তাহলে মনে রাখেন সেলের নিউক্লিয়াস এত বেশি পাওয়ারফুল, নিউক্লিয়াসের এত বুদ্ধি এবং নিউক্লিয়াসের এবিলিটি এত বেশি, শুধুমাত্র টেলোমিয়ার শর্টেনিংটাকে যদি প্রিভেন্ট করা সম্ভব হয় টেলোমিয়ারেজ এনজাইমের হেল্পে, এই সেলটা কখনো আর বৃদ্ধ হবে না, এই সেলটা কখনো আর অ্যাডাল্টহুডের দিকে যাবে না। অর্থাৎ এই ব্যক্তি কোনোদিন আর বৃদ্ধ হবে না, এই ব্যক্তির কোনোদিন আর কোনো অসুখ হবে না, কোনোদিন ওর আর এজিং প্রসেস হবে না, সে হবে চিরতরুণ, চির যৌবন প্রাপ্ত, যেটার সন্ধান আমরা সবাই করি, যেটাকে আমরা বলি কি অমীয় সুধা, ঠিক না? এলিক্সার অফ লাইফ, এমন একটা পানীয় আমরা ভার্চুয়ালি চিন্তা করি যেটা খাইলে আমি কি পাওয়া যাব? অমরত্ব পাওয়া যাব, চির যৌবন হয়ে থাকবো, আমি একদম চিরকুমার হয়ে থাকবো। কিন্তু এলিক্সার অফ লাইফটা হচ্ছে আসলে কি, এটা কোনো স্পেশাল পানীয় না, সেই এলিক্সার অফ লাইফটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমের নাম হচ্ছে টেলোমেয়ারেজ এনজাইম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সোমাটিক সেলগুলোর জিনে টেলোমেয়ারেজ ডিকোড করে যে জিনটা, সেই জিনটাকে
কি করছে, বলছে তুমি স্টপ থাকো, তোমার এক্সপ্রেস হওয়ার কোনো দরকার নাই। যেহেতু আমাদের সোমাটিক সেলের টেলোমিয়ারেজ পোর্শনের জিনটা ইনঅ্যাক্টিভ, এই কারণে আমাদের সোমাটিক সেলে টেলোমিয়ার শর্টেনিং হইতে থাকে। এবং আমাদের একটা সোমাটিক সেল সর্বোচ্চ জীবনে 50 থেকে 70 বার, এভারেজ হচ্ছে 60 বার কি করতে পারে, ডিভিশন হতে পারে। কারণ তার টেলোমিয়ারে টোটাল কয়টা পোর্শন আছে, 60টা পোর্শন আছে, অর্থাৎ 50 থেকে 70টা পোর্শন আছে। ঠিক আছে, এখন এবার আরেকটা জিনিস আমরা দেখে নেব, সেটা হলো এবার এই ছবিটা আমরা দেখব। খেয়াল করে দেখুন, এই ছবিতে এক অক্ষ বরাবর দেখানো হচ্ছে যে সেল ডিভিশন হচ্ছে বরাবর, সময়ের সাথে সাথে সেল ডিভাইড হতেই আছে এবং রয়েছে টেলোমিয়ারের লেন্থ। খেয়াল করে দেখেন, জার্ম সেল যতই সেল ডিভিশন হোক না কেন, জার্ম সেলে টেলোমিয়ারের লেন্থ কখনোই ছোট হচ্ছে না, সবসময় অপরিবর্তিত আছে। কেন? একটু আগে দেখাইছিলাম যে জার্ম সেলে টেলোমিয়ারেজ এনজাইম সর্বোচ্চ পরিমাণে অ্যাক্টিভ থাকে, ফলে জার্ম সেলে কখনোই টেলোমিয়ার শর্টেনিং হবে না। সো জার্ম সেলের ক্ষেত্রে কখনোই সেল ডিভিশন যত বেশি হোক না কেন, টেলোমিয়ারের লেন্থ কি থাকবে, সবসময় সেম থাকবে, নো টেলোমিয়ার শর্টেনিং। স্টেম সেলে টেলোমিয়ারেজ এনজাইম অ্যাক্টিভ থাকে কিন্তু কম, ফলে সেল ডিভিশন যত বেশি হোক না কেন, টেলোমিয়ারের লেন্থটা খুব আস্তে আস্তে ফল করবে, অর্থাৎ স্টেম সেলের ডিভিশন হওয়ার অ্যাবিলিটি সোমাটিক সেল থেকে বেশি থাকবে। কিন্তু যেহেতু সোমাটিক সেলে কোনো টেলোমিয়ারেজ এনজাইম নাই, ইনঅ্যাক্টিভ, অ্যাবসেন্ট, ফলে সেল ডিভিশন সময়ের সাথে সাথে যত বেশি সেল ডিভিশন হবে, তত সময়ের সাথে সাথে টেলোমিয়ারের লেন্থটা কি হতে থাকবে, কমতে থাকবে এবং একসময় টেলোমিয়ারের লেন্থ কমে একেবারে জিরোর কাছাকাছি চলে আসবে। এতটুকু আমি মনে করি আমাদের প্রত্যেকের ক্লিয়ার। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট ছবি দেখব। এই একটা ছবি, এই ছবিটা কি, এটা হচ্ছে আমাদের একটা নরমাল সোমাটিক সেল। এই যে লাল লাল অংশগুলো হচ্ছে টেলোমিয়ার, ক্রোমোজোমের টেলোমিয়ার। দেখেন টেলোমিয়ার গুলো কিন্তু এখানে লম্বা আছে, এবং এটা একটা সোমাটিক সেল। কি সেল? এটা একটা আমাদের সোমাটিক সেল। সোমাটিক সেলের অ্যাবিলিটি কয়বার দেখেন লিখে দিয়েছে, এটার অ্যাবিলিটি হচ্ছে তার জীবদ্দশায় 50 থেকে 70 বার পর্যন্ত সে কি হতে পারবে, ডিভাইড হতে পারবে। এবং তার জীবদ্দশায় 50 থেকে 70 বার সে ডিভাইড হয়ে গেছে, তারপরে ডিভাইড হইতে তার টেলোমিয়ারটা একদম শর্ট হয়ে গেছে। এটা হচ্ছে একদম লাস্ট স্টেজ, টেলোমিয়ার শর্টেনিং হয়ে আর এতটুকু আছে, এতটুকু টেলোমিয়ার আছে, মানে ধরে নিলাম টেলোমিয়ার নাই, অর্থাৎ এটার আর কোনো ভ্যালু নাই। অর্থাৎ এই সেলটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে ডিভিশন হওয়া শেষ। তখন এই সেলটাকে আমাদের জিনে একটা স্পেশাল জায়গা আছে, যেটাকে আমরা বলি P53 জিন, যেটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম। P53 জিন কি করে, এই বৃদ্ধ সেলটাকে একটা সেনেসেন্ট সেলে পরিণত করে। সেনেসেন্ট সেলের স্পেশালিটি হচ্ছে সে অঙ্গীকারবদ্ধ, সে কখনো আর জীবনে ডিভিশনের দিকে যাবে না, সে কখনো আপনার জন্য আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, সে কখনো আর ক্যান্সার সেলে পরিণত হবে না। ওই জন্য P53 জিনকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম। যদি কোনো একজন মানুষের শরীরে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক, P53 জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ফলে এই চেক পয়েন্টটা তখন আর কাজ করে না। ফলে এই যে সেলটা, যেটা হচ্ছে একদম সর্বশেষ ডিভিশন হয়ে গেছে, যার টেলোমিয়ার একদম শর্ট হয়ে গেছে, এই সেলটা P53 জিনের অ্যাবসেন্সের কারণে তখন একটা অ্যাবনর্মাল সাইকেলে প্রবেশ করে। যে অ্যাবনর্মাল সাইকেলের কিছুই আপনাদের বোঝার দরকার নাই, শুধু নামটা চাইলে মনে রাখতে পারেন, নামটা হচ্ছে ব্রিজ ফিউশন ব্রেকেজ সাইকেল। অ্যাবনর্মাল সাইকেল কি করে, আবার অ্যাবনর্মাল পথে সেল ডিভিশনে ট্রাই করে, ঠিক আছে? কিন্তু যতই সে অ্যাবনর্মাল সেল ডিভিশনে ট্রাই করুক না কেন, ঠিক আছে, আলটিমেটলি যদি টেলোমিয়ারেজ এনজাইম এর রিঅ্যাক্টিভেশন না হয়, সে আলটিমেটলি আমাদের কোনো ক্ষতি করতে পারে না, এক সময় সে মারা যায়। একটা ক্ষতি ঘটানোর চেষ্টা করে, একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে, কিন্তু ঘোলাটে পরিবেশ তৈরি করার পরেও কোনো ক্ষতি করতে পারে না, আলটিমেটলি অনেক চেষ্টা তদবির করে মারা যায়, কবরে চলে যায় ওই সেলটা। কিন্তু ম্যাজিকটা হচ্ছে এখানে, যদি কখনো এই ঘোলাটে পরিবেশে সোমাটিক সেলের মধ্যে
বলছিলাম টেলোমিয়ারেজ এনজাইমের জিনটা কি থাকে, সবসময় ইনঅ্যাক্টিভ থাকে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, যেহেতু অলরেডি তার একটা চেঞ্জ হয়ে গেছে, তার p53 জিন মিউটেশন হয়ে গেছে, অর্থাৎ তার মিউটেশন হওয়ার চান্স খুবই হাই। p53 জিন মিউটেশন হয়ে যাওয়ার কারণেই এই সেলটা যেদিকে যাওয়ার কথা না ওই সাইকেলে প্রবেশ করছে। ঠিক একই ব্যক্তির যেহেতু একটা জিন অলরেডি মিউটেড, তার যদি টেলোমিয়ারেজের যে জিনটা আছে সেই জিনটার মিউটেশন হয়ে থাকে, তাহলে টেলোমিয়ারেজ রিঅ্যাক্টিভেশন হবে, সোমাটিক সেলে টেলোমিয়ারেজ এনজাইমের প্রকাশ পাবে, এবং টেলোমিয়ারেজ রিঅ্যাক্টিভেশনের মাধ্যমে এই অ্যাবনর্মাল সাইকেলের অ্যাবনর্মাল সেলটা একটা স্পেশাল সেলে পরিণত হবে, যে সেলের নাম হলো ক্যান্সার সেল। এবং যেহেতু টেলোমিয়ারেজ রিঅ্যাক্টিভেশন হয়েছে, এই সেলটার টেলোমিয়ার কখনো আর শর্ট হবে না, বরঞ্চ আরো লেন্থ বাড়তে থাকবে। এবং টেলোমিয়ারেজ রিঅ্যাক্টিভেশনের কারণে এই সেলটার সেল ডিভিশনের আর কোনো লিমিটেশন থাকবে না, সে অসীম সংখ্যক বার ডিভাইড হতে পারবে। আমরা সবাই জানি ক্যান্সার সেলের প্রলিফারেশনের বা লিমিটেশনের কোনো কি নাই, ডিভাইডেশনের কোনো লিমিট নেই। এই স্পেশাল প্রপার্টিকে বলা হয় প্যাথোলজির ভাষায় বা বিজ্ঞানের ভাষায় লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল। এটার বাংলা হচ্ছে, এক কথায় এটার বাংলা হলো অমরত্ব। ক্যান্সার সেলের কি আছে? অমরত্ব আছে। ক্যান্সার সেল নিজে কোনোদিন মরবে না, অন্যকে মারবে, আপনাকে মারবে, আপনার অস্তিত্বকে সে ধ্বংস করে দিবে। কিন্তু ক্যান্সার সেলকে আপনি যদি বাইরে থেকে রেডিওথেরাপি দিয়ে বা কেমোথেরাপি দিয়ে না মারেন, অপারেশন করে বডি থেকে বাইরে ফেলে না দেন, তাহলে যতক্ষণ পর্যন্ত পুষ্টি পাবে, যতক্ষণ পর্যন্ত ব্লাড সাপ্লাই পাবে, যতক্ষণ পর্যন্ত নিউট্রিশন সাপ্লাই পাবে, অক্সিজেন পাবে, ততক্ষণ পর্যন্ত এই ক্যান্সার সেল নিযুত বার বংশ বিস্তার করবে। দিস ইজ দ্য অ্যাবিলিটি অফ ক্যান্সার সেল। এবং এই অ্যাবিলিটিটা সে কেন পাচ্ছে? ডিউ টু রিঅ্যাক্টিভেশন অফ টেলোমিয়ারেজ জিন or activation of telomerase enzyme that gives this cell limitless replicative potential, যাকে বাংলায় বলতেছি আমরা অমরত্ব। তাহলে প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা যারা পরজন্মে বিশ্বাস করি, বিভিন্ন ধর্মের মানুষ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু বা বৌদ্ধ, পরজন্মে আমাদেরকে কিভাবে অমরত্ব দেয়া হবে? কিছুই না, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জার্ম সেলে টেলোমিয়ার অ্যাক্টিভেশন করছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্টেম সেলে টেলোমিয়ারেজ অ্যাক্টিভেশন করছে, ঠিক সেম আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার সোমাটিক সেলে টেলোমিয়ারেজ এনজাইম অ্যাক্টিভ করে দিবে। সোমাটিক সেলে যদি নরমালি টেলোমিয়ারেজ এনজাইম অ্যাক্টিভ থাকতো, তাহলে আপনার যত সেল ডিভিশনই হোক না কেন, আপনার সেলটা কখনোই আর কি হতো না, বৃদ্ধ হতো না। আপনার সেলের ডিভাইডিং এবিলিটির কোনো কমতি থাকতো না, অসীম সংখ্যক বার, নিযুত কোটি বার সে ডিভাইড হতে পারতো। ফলে আপনি যত সেল ডিভিশনই হোক না কেন, আপনার সেলগুলো কখনো এজ হতো না, কখনো বৃদ্ধ হতো না। আপনি চির যৌবন থেকে, চিরকুমার থেকে পরকালে স্বর্গ বলেন, নরক বলেন, সেখানে আপনি থাকবেন। স্বর্গ থাকলে ভালো থাকবেন, নরক থাকলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু দিস ইজ দ্য এলিক্সার অফ লাইফ, দিস ইজ দ্য অমিয় সুধা, ঠিক আছে, যেটার সন্ধান যুগের পর যুগ ধরে মানুষ করে যায়। সে অমিয় সুধার নাম কি? সে এলিক্সার অফ লাইফের নাম কি? টেলোমিয়ারেজ এনজাইম। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় চিকিৎসকবৃন্দ। এখন লাস্ট আপনাদেরকে যে জিনিসটার মাধ্যমে আমি কোশ্চেন করব, সেলুলার এজিং প্রসেসটাকে স্টিমুলেট করে, ঠিক আছে, কারা? আর সেলুলার এজিং প্রসেসটাকে প্রিভেন্ট করে কারা? খুব সহজ আনসার, ঠিক আছে। আমরা যদি নর্মাল চিন্তা করি, আমরা যদি এই পড়াশোনাগুলোকে কাজে লাগাই, এবার আমরা নর্মাল চিন্তা ভাবনা করি, আমরা যদি নর্মালি দেখি যে এটা আমার একটা নর্মাল সেলের ক্রোমোজোম, যার টেলোমিয়ারের এবিলিটি আছে 60 বার ডিভাইড হওয়ার, যার টেলোমিয়ারের এবিলিটি আছে 60 বার ডিভাইড হওয়ার, ঠিক আছে। এখন আপনি বলেন তো, তার এবিলিটি আছে 60 বার ডিভাইড হওয়ার। এখন সেল ডিভিশনকে আপনি যত বেশি প্রমোট করবেন, সেল ডিভিশন যত বেশি হবে, ঠিক আছে, আপনার কিন্তু 60 বার, সেটা আগে হোক পরে হোক, 60 বারের বেশি আপনি ডিভাইড হতে পারবেন না। 60 বার সেল ডিভিশনের পরে আপনি বৃদ্ধ হবেন এবং রোগে আক্রান্ত হয়ে তারপর মারা যাবেন। তাহলে সেল ডিভিশনকে স্টিমুলেট করে কিছু ফ্যাক্টরের নাম বলেন তো। একটা হচ্ছে গ্রোথ হরমোন তথা গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিনকে বলা হয় হচ্ছে বডির সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রোথ ফ্যাক্টর। কেন জানেন?
গ্রোথ ফ্যাক্টরের অ্যাক্টিভ ফর্মের নামই হচ্ছে ইনসুলিনের নাম অনুযায়ী IGF-1। গ্রোথ ফ্যাক্টরের অ্যাক্টিভ ফর্মের নামকরণ করা হয়েছে ইনসুলিনের সম্মানে, যেটাকে বলা হয় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1। আমরা সবাই এটা জানি, সরি, IGF-1। তাহলে বডির সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রোথ হরমোন হচ্ছে দুটো, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্রোথ হরমোন, যারা সেল ডিভিশনটাকে কি করে, প্রমোট করে। এবং সেল ডিভিশন হওয়ার জন্য আরেকটা জিনিস অ্যাভেলেবেল থাকা লাগবে, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি মানে হচ্ছে দুইটা জিনিস, কার্বোহাইড্রেট প্লাস ফ্যাট। এবং স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিসের জন্য অ্যাভেলেবেল থাকা লাগবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে বেসিক্যালি প্রোটিন। তার মানে প্রিয় চিকিৎসক বৃন্দ খেয়াল করেন, আপনি যত বেশি খাবেন আপনার ব্লাডে ক্যালোরি এবং অ্যামাইনো অ্যাসিড তত বেশি অ্যাভেলেবেল হবে। আপনি যত বেশি খাবেন আপনার তত বেশি গ্রোথ হরমোন এবং ইনসুলিন সিক্রেট হবে, এবং সেই ক্যালোরি এবং অ্যামাইনো অ্যাসিডকে কাজে লাগায়া ওই গ্রোথ হরমোন এবং ইনসুলিনের স্টিমুলেশনে আপনার সেল ডিভিশন তত দ্রুত হবে, অর্থাৎ আপনি তত দ্রুত বৃদ্ধ হবেন। আর আপনি যত কম খাবেন, পরিমিত পরিমাণে খাবার খাবেন, আপনার ব্লাডে অতিরিক্ত ক্যালোরি, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড অ্যাভেলেবেল থাকবে না, আপনার কখনোই অতিরিক্ত গ্রোথ হরমোন, অতিরিক্ত ইনসুলিন সিক্রেট হবে না। তাহলে আপনার সেল ডিভিশনটা একটা অপটিমাম রেটে চলতে থাকবে। ধরে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, 60 ইয়ার আপনার হায়াত দিয়েছে, 60 ইয়ার, এবং আপনার রিজিকে টোটাল 60 টন খাসির গোস্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। ঠিক আছে, তাহলে দেখেন সহজ হিসাব, যে আপনি প্রতি 1 টন মাংস খাবেন, ঠিক আছে, আপনার একটা সেল ডিভিশন হবে এবং 1 বছর করে আপনার পার হবে। কারণ আপনি কি করলেন, ওই যে 60 টন মাংস আল্লাহ রিজিকে নির্ধারিত করে রাখছে যে তুমি 60 বছর ধরে খাওয়া, তারপরে তোমার এই সেলটা, সোমাটিক সেলটা 60 বারে ডিভাইড হবে, 60 বছর পরে তুমি আমার কাছে চলে আসবা, মারা গিয়ে আমার কাছে চলে আসবে। আপনি কি করলেন, ওই 60 টন গোস্ত যেগুলো 60 বছরের খাওয়ার কথা, সেগুলো আপনি 40 বছরের মধ্যে খেয়ে ফেললেন। বলেন তো কি হবে? ওই 60 টন গোস্তের মধ্যে কিন্তু এই জিনিসগুলো লুকায় আছে, প্রয়োজনীয় পরিমাণে প্রোটিন, প্রয়োজনীয় পরিমাণে কার্বোহাইড্রেট, প্রয়োজনীয় পরিমাণে ফ্যাট। কার্বোহাইড্রেটটা ধরে নিলাম অন্য ফর্মে, ঠিক আছে, মাংসের সাথে ভাতও খাইলেন। ফলে যে রিজিক 60 বছরের জন্য নির্ধারিত ছিল, সেই রিজিক যখন আপনি 40 বছরের মধ্যে খেয়ে ফেলবেন, কি হবে, ওই 60 টন গোস্তের যে পাওয়ার, যে পরিমাণ গ্রোথ হরমোন এবং যে পরিমাণ ইনসুলিন সিক্রেট করার পাওয়ার, সেটা কিন্তু সে ঠিকই সিক্রেট করে ফেলবে। ফলে ওই পরিমাণ গ্রোথ হরমোন এবং ইনসুলিন যখন নিঃসরণ হবে, তখন আপনার 60টা সেল ডিভিশন, যেটা 60 বছরে হওয়ার কথা ছিল, সেটা 40 বছরে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার বাঁচার কথা ছিল 60 বছর, কিন্তু আপনি অতিরিক্ত খাওয়া দাওয়া করে, ঠিক আছে, নর্মাল নিয়ম না মেনে, সৃষ্টিকর্তার প্রদর্শিত নিয়ম না মেনে, ঠিক আছে, অতিরিক্ত এনার্জি কনজাম করে, অতিরিক্ত প্রোটিন কনজাম করে নিজের বিপদ নিজে ডেকে আনছেন। অতিরিক্ত ক্যালোরি অ্যাবান্ডেন্স আপনাকে তাড়াতাড়ি বৃদ্ধ করে দিচ্ছে, আপনার এজিং প্রসেসটাকে ত্বরান্বিত করতেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে মনে রাখতে হবে, বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন। অতিরিক্ত পরিমাণ ক্যালোরি কি করা, অ্যাভয়েড করা। তাহলে প্রিয় চিকিৎসক কিন্তু এখন আমি সহজ কিছু কোশ্চেন করব, পরীক্ষার জন্য এগুলোই আসবে। পরীক্ষা যদি কোশ্চেন করে যে হুইচ অফ দ্য ফলোইং আর রেসপন্সিবল, ঠিক আছে, ফর প্রমোটিং এজিং প্রসেস, অর্থাৎ নিচের কোন কোন ফ্যাক্টরগুলো এজিং প্রসেসকে প্রমোট করবে, এগুলো সবগুলো হবে ট্রু। গ্রোথ হরমোন হবে ট্রু, ইনসুলিন হবে ট্রু, ক্যালোরি হবে ট্রু, অ্যামাইনো অ্যাসিড হবে ট্রু। ঠিক আছে, ক্যালোরিটা কিভাবে আসবে, আসলে ক্যালোরি অ্যাবান্ডেন্স, ক্যালোরি অ্যাবান্ডেন্স, অর্থাৎ আপনি যত বেশি ক্যালোরি ইনটেক করবেন তত তাড়াতাড়ি আপনার সেল ডিভিশন হবে, আপনি তত তাড়াতাড়ি বৃদ্ধ হবেন। যত বেশি প্রোটিন ইনটেক করবেন তত তাড়াতাড়ি সেল ডিভিশন হবে, তত তাড়াতাড়ি বৃদ্ধ হবেন। গ্রোথ হরমোন এবং ইনসুলিন যত বেশি সিক্রেট হবে, তত বেশি সেল ডিভিশন করবে, আপনাকে তত তাড়াতাড়ি বৃদ্ধ করে দেবে। ঠিক উল্টা কোশ্চেন, কোন কোন ফ্যাক্টরগুলো আপনার সেলুলার এজিং প্রসেসটাকে স্লো করবে, প্রিভেন্ট করবে, আপনাকে দীর্ঘদিন ধরে তরুণ রাখবে? 1 নম্বরে যা আনসার, সেটা হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন। ক্যালোরি রেস্ট্রিকশন, ঠিক আছে, 1 নম্বরে আনসারে হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন। ক্যালোরি রেস্ট্রিকশন ছাড়া আরেকটা সাবস্টেন্স আছে, সারটুইনস।
সার্টুইনসটা এমন ধরনের সাবস্টেন্স যারা আমাদের এজিং প্রসেসটাকে একটু প্রিভেন্ট করে। তাহলে চিকিৎসকবৃন্দ, আমাদের আজকের ক্লাস একেবারেই শেষ। আমরা যদি একটু সামারি করি, সেলুলার এজিং প্রসেসটা কি? আমাদের বডির 99.99% সেলই হচ্ছে আমাদের সোমাটিক সেল, বাকি 0.01% হচ্ছে কম্বিনেশন অফ জার্ম সেল এবং আমাদের স্টেম সেল। অর্থাৎ জার্ম সেল এবং স্টেম সেল আমাদের মেইন কনস্টিটিউশনাল প্যারেনকাইমা না, আমাদের মেইন কনস্টিটিউশনাল প্যারেনকাইমা তথা আমরা হচ্ছে আসলে সোমাটিক সেলের একটা মাস, সোমাটিক সেলের একটা সমন্বয়। তার মানে হলো আমার সোমাটিক সেল যত ভালো থাকবে আমি তত ভালো থাকবো। এখন এই সোমাটিক সেলের একটা লিমিটেশন হচ্ছে, তার জন্য ফিক্স করা আছে যে ও সর্বোচ্চ এভারেজ 60 বার জীবদ্দশায় ডিভাইড হতে পারবে, এবং তার ডিভিশনের জন্য কিছু ফ্যাক্টর আছে যেটা তাকে স্টিমুলেশন দেয়। সেই ফ্যাক্টরগুলো হলো গ্রোথ হরমোন, ইনসুলিন, ক্যালোরি অ্যাবান্ডেন্স এবং আমাদের প্রোটিন অ্যাবান্ডেন্স, অ্যামাইনো অ্যাসিড অ্যাবান্ডেন্স। অর্থাৎ আমরা যত বেশি পরিমাণে খাবার গ্রহণ করব, আমাদের ব্লাডে ক্যালোরি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট এবং প্রোটিন ইন দ্য ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড তত বেশি অ্যাভেলেবেল হবে। এগুলো ব্লাডে যত বেশি অ্যাভেলেবেল থাকবে তত বেশি গ্রোথ হরমোন এবং তত বেশি ইনসুলিন সিক্রেট হবে। গ্রোথ হরমোন এবং ইনসুলিন সিক্রেট হলে সেল, সোমাটিক সেলগুলো তত তাড়াতাড়ি ডিভাইড হবে এবং আমরা তত তাড়াতাড়ি বৃদ্ধ হওয়ার দিকে আগায় যাব, তত তাড়াতাড়ি আমাদের এজিং প্রসেসটা ত্বরান্বিত হবে। কারণ কি? যত বেশি সেল ডিভিশন হবে আমাদের টেলোমিয়ার তত দ্রুত শর্টেনিং হবে। তাহলে টেলোমিয়ার শর্টেনিংটা প্রিভেন্ট করাই হলো আমাদের এজিং প্রসেসটাকে প্রিভেন্ট করার একমাত্র রাস্তা। তাহলে টেলোমিয়ার শর্টেনিং প্রিভেন্ট করার আসল যে অস্ত্র টেলোমিয়ারেজ, সেটা তো আসলে আমাদের সোমাটিক সেলে নাই, আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করে পরকালের জন্য রিজার্ভ রেখে দিছে, জার্ম সেলের মধ্যে দিছে, ঠিক আছে, স্টেম সেলের মধ্যে কিছুটা দিছে, সোমাটিক সেলের মধ্যে টেলোমিয়ারেজ এনজাইমকে বলছে, জিনটাকে বলছে তুমি চুপ থাকো, তুমি প্রকাশিত হয়ো না। ঠিক আছে, অ্যাবনর্মাল কন্ডিশন ছাড়া, ক্যান্সার কন্ডিশন ছাড়া কোনো সুস্থ স্বাভাবিক সোমাটিক সেলে কখনোই টেলোমিয়ারেজ এনজাইম প্রকাশিত হবে না। ফলে টেলোমিয়ারেজ এনজাইম না থাকার কারণে টেলোমিয়ার শর্টেনিংটা প্রিভেন্ট করার কোনো আসল রাস্তা আসলে আমাদের সামনে নাই। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা যদি পরিমিত পরিমাণে খাবার খাই, অতিরিক্ত খাবার খাওয়া পরিহার করি, ক্যালোরি রেস্ট্রিকশন দিই, তাহলে আমাদের রিজিকে যে খাবারটা নির্ধারিত আছে সেই খাবারটা যতদিন পর্যন্ত আমরা কমপ্লিট না করব ততদিন পর্যন্ত আমি মারা যাব না। কারণ আমি যত বেশি ক্যালোরি রেস্ট্রিকশন দিব, যত পরিমিত পরিমাণে খাবার খাবো, আমার সেল ডিভিশনটা তত স্লোলি হবে। আমি চাইলে আমার এজিং প্রসেসটাকে কি করতে পারবো? স্লো করে রাখতে পারবো। তাহলে মনে রাখতে হবে আমাদের সাধ্যের মধ্যে, ঠিক আছে, সেলুলার এজিং প্রসেসটাকে রুখে দেওয়ার একমাত্র রাস্তার নাম হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন। এটা ছাড়া আরো কিছু ফুড আছে, আরো কিছু কেমিক্যাল আছে যেগুলোকে আমরা কালেক্টিবলি বলি সার্টুইনস। এই সার্টুইনস গুলাও কিছু আননোন মেকানিজমের মাধ্যমে আমাদের এজিং প্রসেসটাকে কিছুটা দীর্ঘায়িত করতে পারে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন করে টেলোমিয়ারেজ এনজাইম আপনার এজিং প্রসেসটাকে অ্যাক্সিলারেট করবে না এজিং প্রসেসটাকে নাই করে দিবে, আনসার হচ্ছে সে এজিং প্রসেসকে নাই করে দিবে। টেলোমিয়ারেজ এনজাইম অ্যাক্টিভেশন মানে হচ্ছে আপনাকে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অমরত্ব, যেটাকে বলা হয় লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল। মানুষের জীবদ্দশায় মানুষ কখনো এই গিফটটা পায় না, যদি পায় তাহলে সেটা গিফট না, সেটা হচ্ছে আযাব, এবং সেই আযাবের নাম হচ্ছে ক্যান্সার। ক্যান্সার সেলের যে প্রপার্টির কারণে সেটাকে আমরা ক্যান্সার সেল বলতেছি, সেটাই হলো লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল। সেটা কেন হচ্ছে? ডিউ টু রিঅ্যাক্টিভেশন অফ টেলোমিয়ারেজ এনজাইম। ঠিক আছে প্রিয় চিকিৎসকবৃন্দ, আমাদের আজকের লেকচারটা একেবারেই শেষ। আমি চেষ্টা করেছি মোটামুটি সহজভাবে এই লেকচারটা আপনাদের সামনে তুলে ধরার। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা পরবর্তীতে আমাদেরকে অনলাইনে বা অফলাইনে আমাদের কোচিং এ এসে কোশ্চেন করতে পারেন, আমরা ইনশাল্লাহ ওগুলো আপনাদের জন্য ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।